প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও বাড়ির পথে ছুটছেন হাজার হাজার নগরবাসী। এতে সকাল থেকে ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। ঈদের ছুটি কাটাতে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। পথে পথে উৎসবের আমেজ। এ যাত্রায় ঘরমুখ মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর সদরঘাট সহ বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্ঝঞ্ঝাট ঈদ যাত্রা করছেন নগরবাসী। ঈদের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়ছেন সড়ক পথে। এবার আগে ভাগে ঈদের ছুটি শুরু হওয়ায় টার্মিনালে ভোগান্তি অনেকটাই কম। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শিমুল খান। শিমুল, গাবতলী বাস টার্মিনালে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। আমি রয়েছি গাবতলী বাস টার্মিনালে। আমি একটু বলে রাখি, ষষ্ঠ দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে। সেই ঈদ যাত্রায় কিন্তু আসলে গাবতলী থেকে যে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনের যে চাপগুলো রয়েছে, সেই চাপগুলো আমরা অতীতের যে চাপগুলো ছিল সেই চাপগুলো কিন্তু আমরা দেখতে পারিনি। যারা ঘরমুখ যাত্রী রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে কোনো ভোগান্তিবিহীন যাত্রা শুরু করেছে। আমি যদি একটু বলে রাখি, অতীতের অর্থাৎ কয়েক ধাপে ছুটি হওয়াতে উত্তরবঙ্গগামী অর্থাৎ এই রোড দিয়ে যারা গ্রামে যায়, সেই গ্রামে যাওয়ার মানুষগুলো একদম ভোগান্তিবিহীন যাত্রা শুরু করেছে। আরেকটু যদি বলে রাখি, এই ঈদ যাত্রাকে প্রাণবন্ত করতে এবং সুশৃঙ্খল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই গাবতলীতে রয়েছেন। এখানে আমরা র্যাবের সদস্যদেরকে দেখতে পেরেছি এবং সেনা সদস্যদেরকে দেখতে পেরেছি। সেনা সদস্যরা কিছুক্ষণ আগেই এখান থেকে টহল দিয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছেন এখানে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, প্রত্যেকবারেই কিন্তু আসলে যে ভাড়ার যে বিভ্রান্তিকর যে বিষয়টি থাকে, প্রতিবারে যে ভাড়ার যে নৈরাজ্যটি থাকে, এবার কিন্তু সেই নৈরাজ্য আমরা দেখতে পারিনি। এবং ভাড়া যে অতীতের যে ভাড়া ছিল, সেই ভাড়াতেই কিন্তু আসলে মানুষ তাদের গন্তব্যে ফিরছেন নারীর টানে। এবং আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি, আসলে অধিকাংশ বাস যে তাদের যে নির্দিষ্ট সংখ্যক যে যাত্রী বহন করে থাকে, সেই নির্দিষ্ট সংখ্যক যাত্রীও কিন্তু বহন করছে না। অর্থাৎ অনেক বাসকে আমরা তাদের যে আসনটি রয়েছে সেই আসন ফাঁকা রেখেই তারা এই গাবতলী ছাড়তে দেখেছি আমরা। এই ছিল আমার কাছ থেকে গাবতলী থেকে সর্বশেষ আপডেট। সাহেলি। দর্শক, গাবতলী বাস স্ট্যান্ড থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন শিমুল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। বিগত সময়ের তুলনায় এবারে মহাসড়কগুলোতে নেই তেমন যানজট। কমে এসেছে দুর্ঘটনার হারও। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর দীর্ঘ সরকারি ছুটির কারণে এবারে যানজট কমে এসেছে বলে জানান পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। যোগাযোগ বিশ্লেষক সাইফুন নেওয়াজ মনে করেন, সড়কে এই ধারা অব্যাহত রাখতে নসিমন, করিমন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলের উপর কঠোর নজরদারি প্রয়োজন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। শেষ মুহূর্তে বাড়ছে যাত্রী চাপ। চিরচেনা রূপে ফিরছে বাস স্টেশন, কমলাপুর রেল স্টেশন সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে কমলাপুর রেল স্টেশন থেকে সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় ট্রেনের কাউন্টারগুলোতে নেই কোনো যাত্রী চাপ। বাস স্ট্যান্ডগুলোর চিত্র প্রায় একই। অধিকাংশ বাসের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। বিগত সময়ের তুলনায় এবারের বাস যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলে জানান যাত্রীরা। শেষ মুহূর্তে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কগুলোতে। সড়কে কমে এসেছে দুর্ঘটনার হারও। যানজট আর দুর্ঘটনার অন্যতম কারণ মহাসড়কে নসিমন, করিমন আর ফিটনেসবিহীন গাড়ি জানিয়ে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। সারা বছরে এভারেজে যত দুর্ঘটনা ঘটে, ঈদে কিন্তু প্রায় তার ডাবল হয়ে যায়। এটা বড় কারণ হচ্ছে থ্রি হুইলার নসিমন, করিমের সংখ্যাধিক্যটা ঈদে কেন্দ্রিক বেড়ে যায়, পথচারীদের আনাগোনাটা বেড়ে যায়। পাশাপাশি যারা বাস চালাচ্ছে, বড় গাড়ি চালাচ্ছে, তারা কিন্তু দেখা যায় দ্রুত ট্রিপ কমপ্লিট করতে চায়। এই ওভার স্পিডিং, বেপরোয়া চালনা প্রতি ঈদের একটা কমন সিচুয়েশন। আবার কোনো ক্ষেত্রে যানজটে আটকা পড়লে তারা সেটা কাভার করতে চায়। অনেক সময় মালিকরা অতিরিক্ত লাভের আশায় আনফিট গাড়িগুলোকে দেখা যাচ্ছে তারা রংচং করে নিয়ে আসে এই ঈদকেন্দ্রিক বিজনেসটা করার জন্য। সামগ্রিকভাবে এইগুলো কিন্তু এক একটা হচ্ছে আমার রিস্ককে বাড়িয়ে দিচ্ছে এবং কনফ্লিক্ট হয় এবং দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। দীর্ঘ ছুটি আর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণেই এবারের ঈদযাত্রা নিরাপদ আর স্বস্তিদায়ক হবে বলে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
দূরপাল্লার মানুষজন যেভাবে নির্বিঘ্নে যেন তাদের প্রিয়জনের কাছে যেতে পারে সেই জন্য আমরা বাস স্টেশন, রেল স্টেশন এবং বিভিন্ন গণপরিবহন যেখানে চলাচল করে সেসব জায়গার নিরাপত্তা আমরা বাড়িয়েছি। তার বাইরে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং অন্যান্য যারা বিভাগ রয়েছে তাদের সাথে আমরা ইতিপূর্বে কয়েক দফায় বৈঠক করেছি, যেখানে যার যার করণীয় সেগুলো ঠিক করা হয়েছে এবং আশা করি সবাই আন্তরিক হলে মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এবং উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শেষ করে পুনরায় তারা কর্মস্থলে ফিরে আসতে পারবে। এদিকে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। নগরবাসীর বড় একটা অংশ তাদের প্রিয়জনের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে ছুটে যাবেন। এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বলে গিয়ে পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরের মানুষ। ঢাকা এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক 4 লেনের কাজ প্রায় শেষের পথে হওয়ার এবারের ঈদ যাত্রায় গত বছরের তুলনায় কম ভোগান্তি হবে বলে মনে করছেন ঘরমুখ মানুষ। বাস চালকরা বলছেন কোথাও কোথাও 4 লেনের কাজ শেষ না হওয়ার কিছু কিছু স্থানে যানজটের সংখ্যা রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। গত সোমবার থেকেই রাজধানী থেকে বাড়ি ফেরার পথে মানুষ। উত্তরের মানুষের যাতায়াতে মহাসড়কে একমাত্র ভরসা বাস। এবারের ঈদ যাত্রায় ঢাকা রংপুর মহাসড়কে ভোগান্তির সংখ্যা নেই বললেই চলে, তবে কিছু জায়গায় এখনও 4 লেনের কাজ অসম্পূর্ণ থাকায় রয়েছে যানজটের সংখ্যা। রংপুর ঢাকা মহাসড়কের 4 লেনের কাজ চলমান থাকায় গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সঠিবাড়ি, মডার্ন মোড় এলাকায় যানজটেরও আশঙ্কা রয়েছে। ঢাকা রংপুর মহাসড়কের 4 লেনের 80% কাজ সম্পন্ন ও লেন চালু হওয়ায় সুফল পাবে ঘরমুখী মানুষ। তাই ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন যাত্রীরা। আগের চেয়ে এবারকার একটু ভোগান্তি কম হচ্ছে, জ্যাম জট তেমন নাই, কোনো অসুবিধা আমার মনে হয়নি। জ্যাম ছিল আপনার, এখন তো অতটা জ্যাম পাচ্ছি না, এখন তাড়াতাড়ি বাসা যেতে পারতেছি। এখন আচ্ছা, যানজট নাই রাস্তায়, বর্তমান কোনো সমস্যা নেই, এখন খুব দ্রুত গতিতে আমরা আসতে পারলাম। বাস চালকরাও বলছেন এখন পর্যন্ত রাস্তায় তেমন যানজট নেই, তবে ঈদের দিন যতই ঘনিয়ে আসবে ততই রাস্তায় যানবাহনের সংখ্যার সাথে সাথে বাড়বে যানজটও। যাত্রীর চাপও কম, যানজটের চাপও কম, কোনো সংখ্যা নাই, গোবিন্দগঞ্জটাই সংখ্যা। খুব একটা হওয়ার প্রসেস নাই এই রাস্তায়, হয়তো গোবিন্দগঞ্জ বা পলাশবাড়ি 2 জায়গায়, তাছাড়া রাস্তা ফাঁকা। দুর্ঘটনা রোধে মহাসড়কে সব ধরনের 3 চাকার 3 হুইলার সহ ছোট যান চলাচল বন্ধের দাবি জানান চালকরা। খুবই ভালো, কিন্তু অটোমোটো রাস্তা তো সরান লাগবো, তাইলে সে রাস্তার পরিস্থিতি ঠিক থাকবো। আপাতত এবার মনে হয় যানজট খুব কম হবে, যেভাবে রাস্তাঘাট ক্লিয়ার আছে। তো যানবাহন এই মেইন হাইওয়ে রোড থেকে সারার জন্য খুব অনুরোধ জানাচ্ছি আমরা। ঈদ যাত্রায় মহাসড়কে নিরাপত্তা জোরদার সহ চাঁদাবাজি ঠেকাতে ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ। প্রত্যেকটা পোস্টে যেখানে যেখানে সমস্যা সৃষ্টি হতে পারে আমাদের কাছে আছে, সেই সব জায়গাতে আমরা ফোর্স মোতায়েন করছি। কোনো ধরনের চাঁদাবাজি চিন্তা এগুলো চলবে না রাস্তাতে, মহাসড়কে। নারীর টানে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা স্বস্তি ও আনন্দদায়ক হোক এমন প্রত্যাশা সবার। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, ঈদ যাত্রায় কমলাপুর রেল স্টেশনের আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ের তথ্য মতে প্রতি বছর 37% মানুষ রেলওয়েতেই তারা তাদের নির্ধারিত গন্তব্যে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যাত্রীরা তারা তাদের নির্ধারিত গন্তব্যের জন্য তারা তাদের নির্ধারিত ট্রেনের জন্য অপেক্ষা করছে। এবং এখানে নিরাপত্তা নিয়ে আমরা যে বিষয়টা স্পেশালি বলবো, যে নিরাপত্তা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী তারা তৎপর রয়েছে। এছাড়া অনলাইন এবং অফলাইন টিকিট কাটার সুবিধার্থে তারা কোনো ধরনের টিকিটে কোনো ধরনের সমস্যা তারা বেগ পোহাতে হয়নি। কিছু কালোবাজারির অভিযোগ থাকলেও তবে সেটি লক্ষণীয় নয়। এছাড়া আমরা যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ট্রেনগুলো নির্ধারিত গন্তব্যে একেবারে অন টাইমেই ছাড়ছে। 10টা যখন শিডিউল দেওয়া থাকে তখন 10টায় জাস্ট ট্রেনটা ছেড়ে যাচ্ছে। এই জন্য যাত্রীরা তারা স্বস্তি প্রকাশ করছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল রাজধানীর কমলাপুর থেকে আমাদের কাছে সর্বশেষ সংবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
চীনের পেকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বেজিংয়ের বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে পিকেইউ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও অনুষ্ঠানে একটি বক্তৃতাও দেন। 4 দিনের চীন সফর শেষ করে আজ সন্ধ্যায় তার দেশে ফিরে আসার কথা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকিং বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের চেয়ারম্যান হি গুয়াংচাই। I'm just overwhelmed. I don't know where to begin. To begin with, I feel at home for 2 reasons. I always felt at home in an academic environment. I always felt this is where I belong to. And being in that environment again makes me feel the feeling of being at home. Second reason that I feel at home, because Peking University is my home. I am part of you. সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে এ জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও চলতি বছর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে 2টি জামাত অনুষ্ঠিত হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চীনবদ্রী সম্মেলন কেন্দ্রের পাশে যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো সেখানে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর ফলে ঢাকা দক্ষিণের মতো উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারাও বিশাল ময়দানে ঈদের জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবে। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। প্রতিবছর ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় ঈদগাহ ময়দানে। এবারও নামাজ আদায়ের জন্য নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হলেও এবছর উত্তর সিটিতেও আলাদা ঈদের জামাত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সে লক্ষ্যে ঈদের নামাজ আদায় করতে শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার স্থানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। এখানে একসাথে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে। সিটি কর্পোরেশন আলাদা হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ঠিক আমাদের যেভাবে গ্রামের ঈদগাহের পাশে ছোট করে মেলা থাকে যেখানে বাচ্চারা কিংবা শিশু কিশোররা সেখানে কেনাকাটা করে এবং ঈদ উদযাপন করে, সেরকম মেলার আয়োজন থাকবে। একই সাথে আমরা আমাদের যেই পুরাতন ঐতিহ্য সুলতানি আমলেও হয়েছে, সর্বশেষ 1800 সালের দিকেও এই অঞ্চলের মানুষ ঈদের নামাজের পরে একটা ঈদ র্যালি করতো, ঈদ মিছিল করতো। আমরা সেই ঐতিহ্যকে আবার রিভাইভ করতে চাই। আমরা এবারের ঈদের নামাজের পর জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব। সরকারের এমন সিদ্ধান্তে উত্তর সিটির বাসিন্দারাও একসাথে খোলা ময়দানে আলাদা নামাজ আদায় করার সুযোগ পাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদ যত ঘনিয়ে আসছে শপিং মল ও বিপণী বিতানগুলোতে তত চাপ বাড়ছে ক্রেতাদের। শেষ মুহূর্তে সকাল থেকে রাত দিনের পুরোটা সময় চলছে জমজমাট কেনাকাটা। এদিকে মূল্য পরিশোধে বিভিন্ন ছাড় ক্রেতাদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও জসিম চৌধুরীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদ উল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন বিপণী বিতানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। পরিবারের মুখে হাসি ফোটাতে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকেই। মার্কেটের অবস্থা মোটামুটি ভালো এবং নিরাপত্তা অনেক ভালো। বাহারি ধরনের পোশাক সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছেন তারা। বেশি দিয়ে কিনে আনতে হচ্ছে,
যে কারণে আমরা বিক্রি করছি একটু প্রাইস বেশিতে। পণ্য নিয়ে এবার বলতে পারে যে না, যে আমরা একটা পণ্য কিনে সন্তুষ্ট। তারপর আমাদের সাধ্যের ভিতরে আমরা যতটুকু চেষ্টা করতেছি আমরা কমায় বেচতেছি। জামা কাপড়ের দাম বেশি, যার যেমন সামর্থ্য সে কিনে নিচ্ছে। তৈরি পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় করছেন ক্রেতারা, পছন্দ মতো পোশাক কিনছেন তারা। সবগুলোর দামই আগের তুলনায় অনেক বেশি। তবে জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় বেশি হয় নিজেদের জন্য না কিনে বাচ্চাদের শখ মেটাচ্ছেন অনেকেই। আমাদের আনন্দটাকে মাটি দিয়ে তাদের আনন্দটাকে বড় করে দেখা হচ্ছে, আর আমাদের জন্য এখন পর্যন্ত চিন্তা ভাবনা করি না, আগে বাচ্চাদের কেনাকাটা হোক তারপরে। প্রতিবারের মতো এবারও জমজমাট কুমিল্লার 14 গ্রাম সহ লাকসাম, বরুড়ার বিভিন্ন শপিং মল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতায় সরগরম থাকছে মার্কেটগুলো, ফলে তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। মানসম্মত জামা কাপড় আমরা এখন মিয়া বাজারে পাচ্ছি। আমি আসছি আজকে বাচ্চাদের জন্য কিনতে আসছি। নতুন নতুন কাপড় আসছে সানার থেকে, এগুলো খুব বেশি চলতেছে আমাদের। এবছরের ঈদের বাজার আনন্দ, নিরাপদ এবং সফলতার সাথে বেচাকেনায় স্বস্তির কথা জানান বিক্রেতা ও ক্রেতা উভয়ই। এখন বেচাকেনা দিন দিন বাড়তেছে, কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ। সব মিলে ভালো চলতেছে, অনেক কাস্টমার আসে আর ইনশাআল্লাহ বাজারের পরিবেশ ভালো। এবছর ব্যবসা বাণিজ্য ভালো ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ব্যবসায়ী নেতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কয়েকদিনের মধ্যে খুবই সুন্দর, আমরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। বরাবরের মতো এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে শপিং মল ও বিপণী বিতানগুলো, আর এতে সকাল থেকে রাত দিনের সবটা সময় কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পবিত্র মাহে রমজানের প্রধান শিক্ষাই হলো তাকওয়া অবলম্বন করা। এই উদ্দেশ্য ও লক্ষ্যকে বাস্তবায়িত করার প্রশিক্ষণ চলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে। রমজানের সেই শিক্ষার আলোকে বাকি 11 মাস অতিবাহিত করার আহ্বান ইসলামী বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। রমজান পরবর্তী মাসগুলোতে রোজার আলোকে জীবন পরিচালনা করতে পারার মধ্যেই রয়েছে রোজাদারের সফলতা। ইসলাম ধর্মের প্রতিটি ইবাদত পালনের মধ্যেই রয়েছে কিছু অন্তর্নিহিত শিক্ষা। তদানুযায়ী জীবনযাপনের মধ্যেই নিহিত রয়েছে ইবাদত পালনের সার্থকতা। রমাদান তো আমাকে ভালো মানুষ বানাতে এসে, রমাদানে ভালো, এর বাকি 11 মাস আমি খুবই খারাপ। তো আল্লাহ সুবহান দেখবেন এ তো আসলে মানুষ হওয়ারই যোগ্য না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেছেন এগুলো মানুষ না, বরং তার চেয়েও খারাপ, মানে পশু বা পশুর চেয়েও খারাপ। এমন যেন না হয়। রমাদানের শিক্ষাগুলো আমরা পরেও যেন নিয়ে যাই, কারণ রমাদানের ট্রেনিং পিরিয়ড মনে রাখতে হবে। ট্রেনিং পিরিয়ড মূলত ট্রেনিং করা হয়, পরবর্তী সময়গুলো যেন সে ভালো কাটে, যেটা আমরা আগে বলেছিলাম। ইসলামী চিন্তাবিদগণ বলেন, রোজাদার রোজা পরবর্তী সময়ে পাপমুক্ত জীবন যাপনে সচেষ্ট না হলে রোজা রাখা অর্থহীন। আমার কর্মকাণ্ডের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই উপলব্ধি যদি আমার থাকে, তাহলে আমাকে কেউ আর বলতে হবে না তুমি ভালো পথে চলো। আমার আল্লাহর সাথে জবাবদিহিতাই আমাকে টেনে তুলবে, আমাকে আমার চেতনা জাগ্রত করবে যে আমি যেন ভালো হয়ে চলি। সিয়ামের আসল সার্থকতা হলো যে তাকওয়া যত বেশি অর্জিত হবে, সিয়াম তত বেশি পূর্ণতা লাভ করবে। রমজানের শিক্ষা ও তাৎপর্যের আলোকে সুসজ্জিত হোক আমাদের জীবন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। এটি দ্বিতীয় হিজরতে মদিনায় ফরজ হয়। ইসলামী শরিয়াতের পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদ রয়েছে এমন মুসলিম নরনারীর উপর যাকাত ফরজ। যারা যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, যাকাত সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। জাকাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, বৃদ্ধি পাওয়া। পারিভাষিক অর্থে ধনীদের ধন সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত হারে উপযুক্ত ব্যক্তিকে দান করা। জাকাত ইসলামের দৃষ্টিতে অনুদান নয়, বরং গরিবের অধিকার। জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। জাকাতের কারণে দারিদ্রতা কমে এবং অর্থনৈতিক বৈষম্য দূর হয়, যা অর্থনীতিতে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে। জাকাত তো ইসলামের 5টা মৌলিক পিলারের মধ্যে, স্তম্ভের মধ্যে একটি। এবং জাকাত আল্লাহ তাআলা দিয়েছেন সমাজে একটা অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য। জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। জাকাত সিস্টেম আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে ধনীর মধ্যে এবং গরিবের মধ্যে একটা সম্পর্ক হয়। কোরআনে তো শত শত জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, জাকাত দাও। জাকাত না দিলে কিন্তু একটা বিরাট সংখ্যক বঞ্চিত হয় এবং ঠকে যায়। ইসলামী বিশ্লেষকরা বলেন, জাকাত একটি আর্থিক ইবাদত। জাকাত দানের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তির বাকি সম্পদ পবিত্র হয়। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
যে যারা সম্পদকে কক্ষিগত করে জমা রাখে, সঞ্চিত করে রাখে এবং এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ জাকাত আদায় করে না, এখানে জাকাতি মেন করা হয়েছে, জাকাত আদায় করে না, তাদের সম্পর্কে আবার ফাবাশশির হুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যারা জাকাত আদায় করে না সঠিকভাবে, তাদের জন্য সুসংবাদ যন্ত্রণাদায়ক শাস্তির। রাষ্ট্রের ভারসাম্য অর্থনীতির জন্য জাকাতের বিকল্প নেই। নিসাব পরিমাণ সম্পদের যিনি মালিক, তিনি তার সম্পদের টোটাল সম্পদের 40 ভাগের 1 ভাগ 8 শ্রেণীর মানুষকে দিয়ে দিবেন। 8 শ্রেণী সবাইকেও দিতে পারেন, 1 শ্রেণীকেও দিতে পারেন, 1 শ্রেণীর একজনকেও দিতে পারেন। এবং আরেকটা জিনিস আপনাকে মাঝখানে দিয়ে বলে রাখি, সেটা হলো যে জাকাত দেওয়া উচিত কম লোককে টার্গেট করে, যে এই ব্যক্তি যাতে 5-7 বছর পরে নিজে জাকাত দিতে পারে। জাকাত শুধু দারিদ্র্য বিমোচনের হাতিয়ার নয়, বরং এটি সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে। জাকাতের সঠিক প্রয়োগই পারে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করতে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে একযোগে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। নৌপথে যাত্রীদের হয়রানি বন্ধ ও অতিরিক্ত ভাড়া নজরদারির কাজ তদারকি করছেন তারা। এই মুহূর্তে ভোলা থেকে ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে কোস্টগার্ডের কার্যক্রম সম্পর্কে জানাবেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলা ঈদযাত্রায় নৌপথের পরিস্থিতি ও কোস্টগার্ডের কার্যক্রম সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানান। শাহিনী, মুসলমান ধর্মাবলম্বীদের দীর্ঘদিন সিয়াম সাধনার পরে যে পবিত্র একটি ঈদ, অর্থাৎ ঈদ উল ফিতরের কিন্তু একদম শেষ সময়টা চলছে। আমি এখন কিন্তু আছি ভোলা ইলিশা লঞ্চ ঘাটে। দীর্ঘদিন অপেক্ষার পর নারীর টানে বাড়ি ফেরা মানুষ তার পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য বাড়িতে আসবেন। আপনি জানেন এই উপকূলীয় জেলা, দ্বীপ জেলায় ফেরার একমাত্র পথ হলো নৌপথ। এই নৌপথে আসার সময় যাতে কোনো যাত্রীদের কোনো প্রকার ভোগান্তিতে পড়তে না হয়, তার জন্য কিন্তু আজ সকাল থেকে বাংলাদেশ কোস্টগার্ড তাদের টহল জোরদার রেখেছে। আমার সাথে এখন আছে বাংলাদেশ কোস্টগার্ডের একজন অফিসার। আমি তার কাছে জানতে চাইবো যে এই যে নারীর টানে ঘরে ফেরা মানুষের কোন কোন নিরাপত্তার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। আপনারা সকলেই জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে এই বাহিনী। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর 2025 উপলক্ষে গত 24 মার্চ 2025 হতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন আওতাধীন সকল লঞ্চ, খেয়া ও ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাশি ও যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে, তার জন্য সদা তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য, যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করি। ধন্যবাদ। শাহিনী, সকাল থেকে কিন্তু আমি লঞ্চ ঘাটগুলোতে যেমনটা দেখেছি, যাত্রীরা কিন্তু এক প্রকার সন্তুষ্ট প্রকাশ করছেন যে এই নৌপথে আসতে তাদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তবে কোস্টগার্ড বলে যাচ্ছেন যে যাত্রীরা ঘরে ফেরার পরে আবার যাতে তাদের কর্মস্থলে ঈদের পরে যেতে পারে, সুশৃঙ্খল ভাবে যাতে পথে কোনো হয়রানি না হয়, তার জন্য তারা কিন্তু কাজ করে যাবেন বলে আমাকে যেমনটা জানানো হয়েছে কোস্টগার্ডের পক্ষ থেকে। তো এই ছিল ভোলা লঞ্চ ঘাট থেকে আমার সর্বশেষ খবর। শাহিনী, আপনাকে ধন্যবাদ। এবার গ্রাম বাংলার খবর। সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট, ফলে স্বস্তি নিয়ে ঘরে ফিরবে উত্তরের মানুষ। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন। বিগত যে কোনো দিনের সময়ের চেয়ে উত্তরের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে বলে দাবি করছেন জেলা ও হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ। সকালে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ঘুরে নির্বিঘ্নে মানুষকে ঈদযাত্রা উপভোগ করতে দেখা গেছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের 22টি জেলার মানুষের প্রবেশদ্বার যমুনা সেতু। এই মহাসড়কগুলো দিয়ে প্রতিদিন 18 থেকে 22,000 পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। ঈদের সময় যানজট নিরসনে 6 শতাধিক জেলা পুলিশ, 100 হাইওয়ে ও অর্ধশত আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য 3 শিফটে দায়িত্ব পালন করছেন।
ঈদযাত্রায় এবার নেই চিরচেনা যানজট। পরিবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। যানজট নিরসন ও ঘরমুখ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাত্রীদের পাশাপাশি সড়কে বেড়াচ্ছে যানবাহনের চাপ। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেয়া, যাত্রী ওঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাত্রী মোড় এলাকায় ঘরমুখ মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। অনেকটা স্বস্তি নিয়ে গন্তব্যে যেতে পারছেন সাধারণ মানুষ। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এর প্রভাব পড়েছে মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। যমুনা সেতুর উপর দিয়ে গত 24 ঘন্টায় 48,335টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,38,52,900 টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতুর সাইট অফিসে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদযাত্রায় শনিবার মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। বিশেষ করে শুক্রবার সরকারের ছুটি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এরেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে বেশি। আজ দুপুরের পর থেকে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর সাপ্তাহিক ছুটির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা 9 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী 6 এপ্রিল রোববার থেকে পুনরায় ভোমরা স্থলবন্দরে সচল হবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। ভোমরা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, আজ থেকে 5 এপ্রিল শনিবার পর্যন্ত স্থলবন্দর বন্ধ থাকবে। শুক্রবার থেকে আমদানিকারকরা ছুটিতে থাকবেন, ফলে এই সময়ে কোনো পণ্য খালাস করা হবে না। তবে 6 এপ্রিল রবিবার থেকে পুনরায় বন্দর সচল হবে। চট্টগ্রামে ঈদ উল ফিতরের কেন্দ্রীয় জামাতের জন্য প্রস্তুতি চলছে জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে। চসিক তত্ত্বাবধানে এদের প্রথম ও প্রধান জামাত 8:30টায় এবং দ্বিতীয় জামাত সকাল 9:45টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার চট্টগ্রাম সিটি মেয়র জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে আলাপকালে সিটি মেয়র ঈদের নামাজ সম্পর্কে এ তথ্য জানান। এ সময় মেয়রের সাথে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 9টি মসজিদে সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ক্লাবের সাংবাদিকদের সামনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় আমির খসরু বলেন, দীর্ঘ সময় পর একটি স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশের রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে। দিনাজপুরের পার্বতীপুরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ইফতার ও মাহফিল হয়েছে। পার্বতীপুর মডেল থানা পুলিশের উদ্যোগে গতকাল থানা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি AZM রেজওয়ানুল হক, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, মডেল থানার ওসি আব্দুল সালাম, বাংলাদেশ জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলা জামাত ইসলামী নেতাদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জামাতে ইসলামী কালকিনি উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কালকিনি পৌরসভার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এম হাসান জামাল খান। এ সময় কালকিনি পৌর নায়েবে আমির SM শাহ আলম, সেক্রেটারি এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিগত 17 বছর হাসিনার নেতৃত্বে যেভাবে অত্যাচার করা হয়েছে, ভোট ছাড়া ক্ষমতায় থেকে দুর্নীতি ও দুঃশাসন তৈরি করা হয়েছে, এর বিচার দ্রুত হওয়া দরকার। হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে এবং যদি আরেকবার সুযোগ গ্রহণ করে আগের চেয়ে বেশি অত্যাচার করবে। সেজন্য সকলের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শুক্রবার শহরে জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমি বেগম। সময়ের কালক্ষেপণ না করে দ্রুততম সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। শুক্রবার মাগুরার মোহাম্মদপুর সদরে RSKH ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার মোল্লা। জেলা নেতারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে উৎকোচ বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদ হাসান। বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি স্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সোলাইমান শেরনিয়াবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় বহু ত্যাগ স্বীকার করে কাজ করেছেন। তিনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্তমান ও আগামী দিনেও বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। গতকাল টাঙ্গাইলের মধুপুর পৌরসভার দুর্গাপুর ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভেতরে থাকা কিছু দুষ্কৃতিকারী অন্য দলের লোকদের এনে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন আহমেদ। শুক্রবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে স্থানীয় কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব আলোচনা ও দোয়ায় বেগম খালেদা জিয়ার পুরোপুরি সুস্থতা কামনা করা হয়। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি লীগ নিষিদ্ধ না করে তাহলে তাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে। বিগত দিনে সকলকে দেখেছে শেখ হাসিনার গুন্ডা বাহিনী ইফতার মাহফিল ও তাদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু বর্তমান সময়ে এখন আর সেই হামলা মামলার রাজনীতি নেই। শুক্রবার টাঙ্গাইল গণ অধিকার পরিষদের আয়োজনে রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলা চরফ্যাশন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে চরফ্যাশন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদারের সঞ্চালনায় ও প্রেস ক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক গোপ্রাণ মহাজন ও শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক হাসান রাসেল। নারায়ণগঞ্জের বন্দরে মাইটিভি সৌজন্যে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বন্দর থানাধীন দেউলি চৌরাপাড়া পৃথক এলাকায় মাইটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে বন্দর নতুন প্রজন্ম যুব সমাজের সার্বিক সহযোগিতায় এই ইফতার ও সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দেউলি বড় সমাজ মসজিদের মোতাল্লি বলেছেন, তানজিল মিয়া, সাংবাদিক SM মিরাজ হোসেন টিপু, সাইদ সাদ রাকিবুল, জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় 4 কসবা, আখাউড়া উপজেলার 15টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় ছিন্নমূল মানুষের মাঝে 4000 মানুষকে ঈদ উপহার প্রদান করেছে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। শুক্রবার কবির আহমেদ ভূঁইয়ার নিজ বাসভবন থেকে এসব ঈদ উপহার গ্রহণ করেন কসবা, আখাউড়ার উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা এই সকল ঈদ উপহার বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় কবির আহমেদ ভূঁইয়া পিতা ফজলুর রহমান ভূঁইয়া, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন উপস্থিত ছিলেন।
ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে 2 শতাধিক অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার চরফ্যাশন উপজেলার হাজারীবাগ ইউনিয়নের চেয়ারম্যান বাজার হলি চাইল্ড একাডেমিতে সংগঠনটির সভাপতি মালদ্বীপ প্রবাসী রাহিম চৌধুরীর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসহায় নারী পুরুষের মাঝে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক হাওলাদার সোহেল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্কে বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক 300 জন সমাজের সুবিধা বঞ্চিত হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম নয়নের উদ্যোগে গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহানুর সরকারের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম নয়নের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটন, পলান, সাইদুর রহমান খান সজীব, আব্দুস সামাদ আজাদ, মনসুর আলী উপস্থিত ছিলেন। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত 9 পরিবারকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই উপহার নিহতদের পরিবারের হাতে তুলে দেন জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জারিন খান। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনেরা। বিচার দাবি করেন এই হত্যাকাণ্ডে জড়িতদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর জেলার 18 জন নিহত হয়। এর মধ্যে মাদারীপুর 2 আসনে রয়েছে 9 জন। তারেক রহমানের নির্দেশে নিহতদের পরিবারকে এই আর্থিক সহায়তা খাদ্য সামগ্রী দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সরেলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহীদদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি। এ সময় সরাইলে 2021 সালে 26, 27 ও 28 মার্চ ঐতিহাসিক মোদি বিরোধী আন্দোলনে শহীদের পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলাধীন চন্দনী, বেজানপুর ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া সহ অন্যান্যরা। চট্টগ্রাম সীতাকুণ্ডের বারুইয়াঠালা ইউনিয়নের 6 নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বারুইয়াঠালা ইউনিয়ন যুবদলের সহসভাপতি আনোয়ারুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বারুইয়াঠালা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আবু সালেক। কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ মালিকানা ভূমিতে নির্মাণ কাজ চলমান অবস্থায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিন ও তার প্রতিবন্ধী ছেলের উপর একাধিকার হামলার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে ভূমিদস্যুর অব্যাহত হামলা ও হুমকি থেকে বাঁচতে প্রাণ ভয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান।
নেত্রকোনায় সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলাম নিজের স্ত্রী ডেজি আক্তারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। নেত্রকোনা জেলা শহরের উপজেলা মার্কেটের ৩য় তলায় ভুক্তভোগী শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী ডেজি আক্তার, শাশুড়ি মাজেদা আক্তার, স্ত্রী বড় ভাই বিপ্লব আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ করেন। শফিকুল ইসলাম শহরের সাতপাই এলাকার বাসিন্দা শামসু উদ্দিনের ছেলে। ফরিদপুরের ভাঙ্গায় সরওয়ার মুন্সি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার উপজেলার হিরালদি গ্রামের আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় গ্রামবাসীর কয়েকশো নারী পুরুষ সহ ভুক্তভোগী পরিবারের লোকজন অংশ নেয়। মানববন্ধনে ভুক্তভোগী মেজানুর রহমান হাওলাদার, শাহিন হাওলাদার, স্বর্ণা বেগম সহ ভুক্তভোগীরা মিথ্যা মামলা থেকে মুক্তি এবং ইন্ধনদাতাদের বিচার দাবি করেন।